নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি লিখে রেখেছি দশম শ্রেণী ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায়। এই যে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি এখনো পর্যন্ত তারা দয়া করে আগে পার্ট 1-এর ক্লাসটি একটু দেখবা, কারণ এই দ্বিতীয় অধ্যায়ের যে বেসিকগুলি আছে এই বেসিকগুলি বোঝার জন্য তোমাদের পার্ট 1-এর ক্লাসটি একটু দরকার পড়বে। এই জন্য আমি সর্বপ্রথম পার্ট 1-এ একটি ক্লাস আপডেট দিয়েছি, কারণ গ্যাসের আচরণের মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বিষয় বোঝার আছে। প্রত্যেকটি বিষয় বুঝতে গেলে প্রথমে যে ক্লাসটি আমি দিয়েছি সেই ক্লাসটি একটু তোমাদের দেখতে হবে। ওকে, যাই হোক, আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব সেটা হচ্ছে বয়েলস ল, অর্থাৎ বয়েলের সূত্র নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। বয়েলের সূত্র কি এবং বয়েলের সূত্রের মধ্যে কি বলেছে তার ব্যাখ্যাটা কি, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এবার শুরু করি। দেখো, বিজ্ঞানী যে বয়েল, তার একটা নাম আছে। 1662 সালে, এই কথাটা একটু মনে রাখতে হবে, 1662 সালে রবার্ট বয়েল। দেখো 16, এই পয়েন্টটা একটু তোমাদের মনে রাখতেই হবে। 1662, 1662 সালে বা খ্রিস্টাব্দে। ওকে, বিজ্ঞানী রবার্ট, ওকে, বিজ্ঞানী রবার্ট বয়েল তার সূত্রটি 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল তার সূত্রটি ব্যাখ্যা করেন। ওকে, ব্যাখ্যা করেন। এখন এই যে বয়েলস ল, বিজ্ঞানী রবার্ট বয়েল তার সূত্রটি অ্যাকচুয়ালি কি বলেছেন এই বিষয়টা তো আমাদের জানতে হবে, তাই না? খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিকস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন থাকবেই থাকবে, এবং এই অধ্যায়ে যে গাণিতিক প্রয়োগগুলি আছে তোমরা পাবা, অনেক ধরনের গাণিতিক প্রয়োগ পাবা তোমরা এক্সামে। দেখো তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে সূত্রটা আগে, অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা একটু জানতে হবে। ওকে, এই সূত্রটা আগে একটু আমাদের জানতে হবে। স্থির উষ্ণতা, ওকে, স্থির উষ্ণতা ও ভরে, বোঝা গেল? স্থির উষ্ণতা ও ভরে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, তার চাপের সাথে, স্থির উষ্ণতা ও ভরে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চাপের সাথে, ওকে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই কথাটি আমাদের রবার্ট বয়েলস বলেছেন। তিনি সুন্দরভাবে একটা লাইন আমাদের দিয়ে গেছেন, সেটা হচ্ছে স্থির উষ্ণতা ও ভরে। তার মানে উষ্ণতা এবং ভর এই দুটো যখন স্থির থাকবে তখন কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে আয়তন, সেই আয়তনটা ওই গ্যাসের যে চাপ আছে তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, একদম ব্যস্তভাবে পরিবর্তিত হবে। বিজ্ঞানী বয়েলস এই কথাটি বলেছেন। এখন যদি আমরা একটু ব্যাখ্যায় আসি, ব্যাখ্যাটা কি মনে করে আমরা যদি একটু ধরি, মনে করো যে
গ্যাসের, দেখো গ্যাসের উষ্ণতা, গ্যাসের উষ্ণতা টি, গ্যাসের উষ্ণতা টি, ভর সব সময় এম দ্বারা প্রকাশ করা হয়, এম। তারপরে আয়তন, আয়তন ভি, ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং চাপ, এবং চাপ পি হলে, পি হলে, তাই না? দেখো গ্যাসের উষ্ণতা টি, ভর এম, আয়তন ভি এবং চাপ যদি পি হয়, পি হলে আমরা এই বয়েলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? হলে আমরা বয়েলের সূত্র অনুযায়ী, তাই তো, সূত্রানুযায়ী লিখতে পারি, বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি, লিখতে পারি। কি পারি? কারণ সংজ্ঞার মধ্যে বলে দিয়েছে যে এর যে আয়তন, এই যে ভি, এই আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আয়তন মানে ভি ব্যস্তানুপাতি 1/p, ব্যস্তানুপাতি 1/p। যখন, কখন বলো তো? যখন, এই কথাটা কিন্তু একটু মেনশন করে দিতে হবে, যখন, যখন এই যে উষ্ণতা টি, উষ্ণতা টি এবং ভর এম স্থির, এই দুটো যখন স্থির থাকবে তখন বয়েল বলেছেন যে এর যে আয়তন গ্যাসের, সেই আয়তন চাপের সাথে মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এখন এই যে উষ্ণতা আর ভর, এই দুটো যে স্থির, এই স্থির দুটো বয়েল ধ্রুবক রাশি হিসেবে ব্যবহার করেছেন। তার মানে বয়েলের সূত্রে যে ধ্রুবক রাশি, বয়েলের সূত্রের ধ্রুবক রাশি, বয়েলের সূত্রের, বয়েলের সূত্রের ওকে ধ্রুবক রাশি, খুবই ইম্পর্টেন্ট, ধ্রুবক রাশি। এই ধ্রুবক রাশি দুটি হলো উষ্ণতা মানে গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেক জায়গায় পাবে। রাশি হলো কি? গ্যাসের উষ্ণতা এবং আরেকটা কি? ভর। তাহলে গ্যাসের উষ্ণতা এবং ভর হলো বয়েলের সূত্রের ধ্রুবক রাশি, এবং এই উষ্ণতা আর ভরটাই হলো যখন স্থির থাকবে তখন বয়েলের সূত্রটা মেনে চলবে। এখন ভি ব্যস্তানুপাতিক 1/, যদি পি হয় তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, কি ক্যালকুলেশনটা এসে দাঁড়ায় দেখো, এই যে ভি ইকুয়াল টু, আমরা যদি এই ব্যস্তানুপাতিকটা উঠিয়ে দিই তাহলে কি এসে দাঁড়াবে? এটা অ্যাকচুয়ালি একটু বড় হাতের লেখো, হ্যাঁ এটা একটু বড় হাতের লেখো, বড় হাতের ভি লেখো। ভি, ভি সমান সমান এই ব্যস্তানুপাতিকটা যদি উঠিয়ে দিই, একটা আমরা ধ্রুবক পদ নিব, কে নিলাম একটা ধ্রুবক পদ, তাহলে কে ইন্টু 1/p। এখন এই কে, এই কেটা হচ্ছে যেন কি, এই কে হলো তোমাদের সমানুপাতিক ধ্রুবক, কে হলো সমানুপাতিক ধ্রুবক, ওকে, কে হলো সমানুপাতিক ধ্রুবক। এই কে এর মানটা কিন্তু তোমাদের সবসময় মেনশন করে দিতে হবে, কারণ আমরা এই ব্যস্তানুপাতিকটিকে উঠিয়ে একটা ধ্রুবক পদ নিয়েছি, ওকে। এখন এখানে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখি, ভি ইকুয়াল টু, যদি একটু গুণ করি উপরে, তাহলে কে বাই পি আসতেছে, ওকে আসতেছে না? এবার কোণাকোণে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে ভি পি ইকুয়াল টু কে, ভিপি ইকুয়াল টু কে, ভিপি ইকুয়াল টু কে। তার মানে কি, ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের গ্যাসের আয়তন আর পি ইকুয়াল টু হচ্ছে চাপ। তার মানে গ্যাসের আয়তন ইন্টু চাপ, এই দুটোর গুণফল কে ইকুয়াল টু ধ্রুবক। তার মানে বয়েলের সূত্রে গ্যাসের আয়তন এবং চাপ এই দুটোর গুণফল হচ্ছে ধ্রুবক। বোঝা গেল? এখন এই সূত্র থেকে আমরা আরেকটু বিষয় জানবো। বিষয়টা কি দেখো, খুবই ইন্টারেস্টিং, এবার একটু বুঝতে হবে তোমাদের। এখান থেকে
দেখো আমরা যদি লিখি যে মনে করি, ওকে, মনে করি, কি মনে করলাম? নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট উষ্ণতা, এখানে উষ্ণতায় না, যে উষ্ণতা যদি আমরা লিখি নির্দিষ্ট উষ্ণতা ও ভরে, ওকে, মনে করে নির্দিষ্ট উষ্ণতা ও ভরে কোনো গ্যাসের চাপ পিয়ন, এবং আয়তন V1, কি ধরলাম? মনে করি নির্দিষ্ট উষ্ণতা ও ভরে কোনো গ্যাসের চাপ পিয়ন এবং আয়তন V1 ও চাপ P2 থেকে আয়তন, দেখো ও চাপ P2 থেকে আয়তন V2 হলে, কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে। নির্দিষ্ট উষ্ণতা ও ভরে কোনো গ্যাসের চাপ P1 এবং আয়তন V1 ও চাপ P2 থেকে আয়তন V2 হলে প্রথম ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে বয়েলের সূত্র অনুযায়ী প্রথম ক্ষেত্রে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো? কারণ Vp ইকুয়াল টু যদি কে হয়, তার মানে এখানে ভি মানে আমাদের V1 কিন্তু পি মানে হচ্ছে P1, মানে প্রথম ক্ষেত্রে ইকুয়াল টু কে, ধ্রুবক তো, এটা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ দিয়ে রাখি, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে, এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বয়েলের সূত্রানুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে বয়েলের সূত্রানুযায়ী কি লিখতে পারবো আমরা? V2 ইন্টু P2 ইকুয়াল টু কে, কারণ ধ্রুবক, এটা ডট 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 দিয়ে যদি আমরা 2 নং দিই, তাহলে এবার বলো তো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এখানে একটু আমরা লিখি, ওকে। 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি পারি? অবশ্যই পারি V1 ইন্টু P1 ইকুয়াল টু V2 ইন্টু P2, তাই না? তাহলে V1 ইন্টু P1 ইকুয়াল টু V2 ইন্টু P2। এইটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, তাহলে দেখো P1 এর নিচে যদি P2 আনতে পারি ইকুয়াল টু, তাহলে V2 এর নিচে V1টা আসবে, কোনাকুনি গুণ করে দেখো V1 P1, এই একটা আমরা লিখতে পারি, ওকে। প্রথমে যেটা হলো এই একটা আমরা লিখতে পারি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আরেকটা আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে আমরা আরেকটা লিখতে পারি, দেখো এটা P1 দিয়ে করেছি, তাহলে এবার একটা V1, তার নিচে যদি আমরা V2 নিয়ে আসি ইকুয়াল টু, তাহলে এটা P2 বাই P1 থাকবে, তখন এই একটা আমরা লিখতে পারি। তার মানে বয়েলের সূত্রের যে গাণিতিক যে রূপ বিভিন্ন ধরনের হতে পারে। এটা আমরা দুটো দিয়ে করেছি, P1 চাপে এবং P2 চাপে, আয়তন V1 থেকে V2 হয়েছে। আমরা P3 চাপে আয়তন যদি V3 হতো, তাহলে আমাদের আরেকটা পদ বাঁচত, তখন কি হতো? V1 P1 ইকুয়াল টু V2 P2 ইকুয়াল টু V3 P3, এইভাবে ডট ডট দিয়ে আমাদের থাকতো। দেখো তোমাদের যদি এক্সামে দিয়ে থাকে যে বয়েলের সূত্র থেকে দেখাও যে
P1/P2 ইকুয়াল টু V2/V1। তাহলে তোমাদের এই সম্পূর্ণ এখান থেকে শুরু করে তোমাদের এই যে এতটুকু পর্যন্ত করতে হবে, এই লাইন থেকে এতটুকু। এইবার যদি শুধু বলে যে এইটা দেখাও V1 ইন্টু P1, V1 ইন্টু P1 সমান V2 ইন্টু P2, তাহলে এতটুকু করে ছেড়ে দিলেই হবে। যদি এই দুটো না দিয়ে এটা দেয় V1/V2 ইকুয়াল টু P2/P1, তাহলে তোমাদের এই টোটালটা এতটুকু করতে হবে, খালি এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে এই লাইন করতে হবে। তার মানে বয়েলের সূত্রে যেভাবেই দিক না কেন, শুধু তোমাদের মনে রাখতে হবে যে এই ইকুয়েশনটা যদি আসে তাহলে আমরা P এক সাইডে করতে পারবো, V এক সাইডে করতে পারবো। এতটুকু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের আজকে বয়েলস ল নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণে এর পরের পার্টে আমি আলোচনা করব এই বয়েলের সূত্রে অ্যাকচুয়ালি গ্রাফ কি হয়, লেখচিত্র নিয়ে আমি আসবো। তাহলে এই সূত্রটি তোমরা একটু মুখস্থ করো এবং কিভাবে আসে তার ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। এখান থেকে তোমাদের অঙ্ক থাকবেই থাকবে, আমি বারবার বলছি, এবং কোশ্চেনও থাকবে এই অধ্যায় থেকে। বারবার বলছি তোমরা একটু গুরুত্ব দাও এই অধ্যায়ের দিকে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার